একটা সময় ছিল বড় মাছ দেখলে মেজাজটা গরম হয়ে বলতাম যে এত বড় মাছ বাসায় আনার কি দরকার ছিল, এখন এটা কি করব আমি, দেখো এটা কি আমার দ্বারা সম্ভব? আসলে সম্ভব। আমরা ভয় পাই যে কোনো কাজকে, যে কোনো বড় কাজকে ভয় পাই, যে কোনো ছোট কাজকেও আমরা ভয় পাই। সেটা হচ্ছে অলসতা বা মনের মধ্যে একটা দুর্বলতা, এটা আমার মনে হয়। আসলে আস্তে আস্তে সব কিছু জয় করা সম্ভব। ছোট থেকে মানুষ বড় হয়, ছোট ছোট সফলতা থেকে মানুষ বড় বড় সফলতার পরিচয় পায় বা সফলতাকে খুঁজে পায়। মাছটা দেখে অনেকে পরিচিত মাছ মনে হবে, বা অনেকে হয়তো বা যারা মাছের সাথে খুব বেশি পরিচিত তারা হয়তো বা মাছটা চিনেছেন। তো এটা হচ্ছিল সাগরের মাছ, একদম বড় নদীর বা সাগরের পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা বাসায় আনার পর হচ্ছে আমি এখন কেটে নিচ্ছি। আর মাছ কাটা তো সবসময় সবার সাথে শেয়ার করি, অনেকেই অনেক ভালোভাবে পছন্দ করেন মাছ কাটাটা, যে আপনার মাছ কাটাটা ঠিক আছে বা সিস্টেমটা ঠিক আছে। তো আসলে মাছ কাটাটা ইজি যদি একটু জানা যায় বা বোঝা যায় যে কোথায় থেকে কাটলে বা কিভাবে কাটলে আপনি মাছটাকে সুন্দরভাবে কাটতে পারবেন, বা একদম সুন্দর একটা সিস্টেমে মাছটা কাটা হবে, ভেঙে যাবে না, নষ্ট হয়ে যাবে না মাছ কাটাকাটির ফলে। মাথাটাকে কেটে নিচ্ছি। মাথা কাটতেও একটু কষ্ট, মাথা কাটাটা সবচেয়ে বেশি কষ্টকর জিনিস হচ্ছে মাথাটাকে সিস্টেম অনুযায়ী কাটা। তো আসলে বড় মাছের মাথা কিন্তু বড়ভাবে কাটা যায়, বাট কাটলেও বড় মাছের মাথা মেহমান আসলে ঠিক আছে বড়ভাবে কেটে রাখা যায় বা খেতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। বাট আমার কাছে মনে হয় যেন যেহেতু আমরা নিজেদের জন্য রান্না বান্না করব বা নিজেদের খাবারের, সেই ক্ষেত্রে হচ্ছে এত বড় মাছটার মাথা এত বড় না রাখাটাই প্রয়োজন। তো মাছের মাথাটাকে আমি কোনো রকমে কেটে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে যে মাছগুলোকে আমি ফিস করছি, ওটাকে প্রথমে হচ্ছে বড় বড় সাইজ করে নিয়েছি, তারপরে এখন হচ্ছে নিজেদের মতো করে ছোট ছোট করে সাইজ করে নিয়েছি। দেখেন মাছটা দেখতে অনেক বড় লেগেছে, কষ্টটা তখনই ছিল যখন উপরের পলেপটা পরিষ্কার করতে একটু কষ্ট হয়েছে। তো পাঙ্গাস মাছ কাটার আগে বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, জাগুর মাছ, শিং মাছ, কিছু কিছু মাছ কাটার আগে হচ্ছে উপরের ফলেপ বা শ্যাওলাটাকে একটু ঘষে ঘষে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছটা কাটা যায় তাহলে ধোয়ার সময় একদম নিখুঁতভাবে ধোয়া যায়। এতটুকু বোঝাতে চেয়েছিলাম যে এই ধরনের মাছগুলো উপরের শ্যাওলাটাকে আগে পরিষ্কার করে তারপরে হচ্ছে আপনি আপনার পছন্দ অনুযায়ী মাছটাকে কাটবেন, তাতে করে ধোয়ার সময় তাহলে মাছটা অনেকক্ষণ পর্যন্ত ধুতে ধুতে যেমন মাছ ভেঙে যায় ওই জিনিসটা হবে না। এই তো পোয়া মাছ কেটে নিয়েছিলাম দুপুরের জন্য। আবার হচ্ছে একটু প্রিয় ডাল বা ফেরন ডাল ভিজিয়ে রেখেছি, সেই সকালবেলা ইলিশ মাছের কিছু লেজ ছিল বের করে নিয়েছি। আপনার ভাই হচ্ছে বাজার থেকে মেহেদি পাতা এনেছে, মেহেদি মাথায় দিবে। তো আমি হচ্ছে গতকালকে মেহেদি মাথায় দেওয়ার জন্য মেহেদি এনেছিল, তো আমি একটু হাতও দিয়েছিলাম, সেই হাতটা দেখালাম। আর বাজার থেকে মোরগ কিনে এনেছে, সেটা ছিল রোস্টেড সাইজের কিছু মোরগ কিনা হয়েছে, বড় সাইজের কিছু মোরগ কিনা হয়েছে, গরুর মাংস কিনেছে, আর কিছু কিছু কাঁচা বাজার কিনা হয়েছে। আমি একটু করে শেয়ার করছি কেন কিনে হলো এত কিছু তাও শেয়ার করছি। রোস্টেড সাইজের মোরগ, বড় সাইজের মোরগ, তারপরে হচ্ছে মাংস, আবার হচ্ছে একটু ফল ফুলও কিনা হয়েছে। ওদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো আগেভাগে কেনার একটাই কারণ আগামী দিন গেস্ট আছে আমার বাসায়, তো তাদের জন্য হচ্ছে পূর্ব প্রস্তুতি, যেহেতু আমি আগামী দিন যদি বাজারটা করে তাতে যেন যাই কিছু রান্না করব তাই যেন তাড়াহুড়ো করে বের করে তাড়াতাড়ি করে রান্না করতে পারি। তো সেজন্য হচ্ছে আজকে বাজারটা করে ফেললাম আর গুছিয়ে নিতেছি সব কিছু। এদিকে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি। আর দুপুরের জন্য আজকে দুপুরের জন্য যে রান্নাটা করছি সেটা ছিল পোয়া মাছ। তো পোয়া মাছের জন্য হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পোয়া মাছে একটু ঝাল বেশি লাগে। এই মাছটা রান্নাতে একটু ঝাল দিলে আমার কাছে মনে হয় যেন মাছটা খেতে ভালো লাগে। যদিও যারা ঝাল পছন্দ করেন না তাদের জন্য এটা না। ওদেরকে মোরগ কাটাটা দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে কাটলে সবচেয়ে বেটার হবে, বা আমি পছন্দ অনুযায়ী ওদেরকে বলেছি যে এভাবে এভাবে কেটে দিতে। আর এদিকে মশলাটা কষানোর পর হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, পানিটা বরক আসলে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব। এভাবে কষিয়ে মাছ রান্না করলেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। বাজার থেকে আম এনেছিল, রূপালি আম আর হচ্ছে আনারস। তো আমগুলো দেখে খারাপ লাগেনি, ভালোই লেগেছে, অনেক সুন্দর আম ছিল। তো আমগুলোকে একটু ভিজিয়ে রাখছি বেসিনে, আর 10 মিনিট পর হচ্ছে আমগুলোকে বের করে আবার হচ্ছে উঠিয়ে ফেলবো। ওদিকে হচ্ছে মাংস যেগুলো এনেছিল 2 ভাগ করেছি, 6 কেজি মাংস 3 কেজি 3 কেজি করে আমি 2 ভাগ করে রেখেছি। যে আনারসগুলো এনেছিল আনারসগুলোকে কেটে টেবিলে দিয়ে দিচ্ছি, যারা যারা আছে বাসায় তারা খেয়ে নেবে। 11টা থেকে 12টার দিকে আসলে যে কোনো টক ফল হোক যাই হোক না কেন বাসায় যদি একটু কেটে কুটে খাওয়া যায় খারাপ লাগে না, ভালোই লাগে। মশলা কষানোর পর যেই পানিটা দিয়েছিলাম সেই পানিটা যখন ভালোভাবে বলক আসলো তারপরে হচ্ছে পোয়া মাছগুলো দিয়ে দিলাম। আর মাছটাকে ভাজি নেই, প্রতিনিয়ত আমি সবার সাথে শেয়ার করি। বাসার সবাই যেহেতু মাছ ভাজা পছন্দ করে না সেই জন্য হচ্ছে আমার মাছ ভাজাটা তেমন একটা হয় না, কাঁচা মাছটাই বেশি রান্না করা হয়। আর মাছের সাথে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিলাম।
তো এখন হচ্ছে সবার জন্য হচ্ছে আনারসটা কেটে নিচ্ছি। আনারস কাটা অনেকে পছন্দ করে না বা ইচ্ছে করে কাটতে চায় না, কারণ আনারসের উপরে যে কাটা কাটা একটা আবরণ থাকে, এই জিনিসটা কেউ ধরতে গেলে বিরক্ত বোধ করে, যেটা আমি ছোটোবেলায় করতাম বা কখনো বাসায় আনারস আনলে তখন আমি কাটতে চাইতাম না, কাউকে দিয়ে কাটিয়ে দেন হচ্ছে আমি পরে না হয় ফিস করতাম। এখন তো অনেক কাজে করছি, এখন যে অবাধ্য কাজটা করতাম না কখনো, যে কাজটা কখনো হাত দিইনি, যে কাজটা করতে ভয় পেতাম, সেই কাজটাও এখন করে নিচ্ছি। তো ভিতরে আনারসের যে শ্বাসটা থাকে ওই শ্বাসটাকে ফেলে দিচ্ছি। আর ছোটোবেলায় শুনতাম যে আনারস খাবার আগে বা পরে কখনো দুধ জাতীয় খাবার খেতে হয় না, তাহলে মানুষ মরে যায়। মানে এটাও ছিল এমন যে আনারস খাবার পরপর যে কোনো দুধ জাতীয় খাবার খেতে হয় না বা তার আগেও খেতে হয় না, তাতে করে মানুষ মরে যাবে। এটা কেন বলা হতো, কী জন্য বলা হতো আদৌ জানি না। এখনও মনে করি যে কখনো যদি বাসায় আনারস আনা হয়, সাথে সাথে মনে পড়ে যে যেই কেউ থাকে না কেন, যে আনারস খেয়েছে তো আর এখন দুধ জাতীয় কিছু খেয়েও না, চা হোক বা অন্য জাতীয় দুধের খাবার হোক। এটা কেন বলা হতো, কী জন্য বলা হতো, কুসংস্কার কিনা আদৌ জানি না। বাট কারো কোনো কিছু জানা থাকলে বা এই তথ্য যদি কারো যে অনুমান থাকে যে এই কথাটা কেন বলা হতো, মুরব্বীদের মুখ থেকে বেশিরভাগ বলা হতো, ছোটোবেলায় শুনতাম, আজও শুনে আসছি, বা এখনও মুরব্বীরা বলেন যে আনারস খাবারের পরপর কিছু খাওয়া উচিত না দুধ জাতীয়। তো এই কথাটা হয়তো আপনারা ক্লিয়ার করতে পারবেন, আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এদিকে হচ্ছে আমার মায়ের হাতের একটা রেসিপি, আম্মা যখন বাসায় কোনো মাছ থাকতো না বা কোনো কিছুই থাকতো না, তখন একটা খাবার রান্না করতেন, যে ডাল বা ফিও ডাল দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেন। যখন সিদ্ধ হয়ে আসতো নামানোর আগে হচ্ছে নারকেল দিতেন, নারকেল কোড়ানো দিতেন। নারকেলটাকে তখন দিলে হয় কি, নারকেলটা একদম মিষ্টি জাতীয় বা একটা কেমন জানি একটু খাবারটাই চেঞ্জ হয়ে যেত। তো এই তো নারকেল বের করে রেখেছি, জাস্ট হচ্ছে ডালটা সিদ্ধ হলে নারকেল কোড়ানোটা দিব। এদিকে হচ্ছে ইলিশ মাছের লেজ নিয়ে রেখেছি, ইলিশ মাছের লেজের ভর্তা করব। অনেকেই আমাকে, আমার যারা ব্লগ দেখছেন অনেক আগে থেকে, তারা অনেকবার আমাকে প্রশ্ন করেছেন, আপু সব কিছু কেন বেসিনে ধোয়া হচ্ছে, এটাতে জীবাণু থাকে। আরে আমরা যেহেতু থালাবাটি বেসিনে পরিষ্কার পরিচ্ছন্ন করি ঢাকার শহরে বা ঢাকা যারা আছি বা যাদের বাসায় বেসিনে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, থালাবাটি ধোয়ার পর যদি জীবাণু থাকে বা সে জীবাণু যদি আপনি ভালো করে সাবান দিয়ে বা গরম পানি দিয়ে একটু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে সব কিছু ধুয়ে আপনি আবার আপনার খাবার রেডি করেন, তাতে জীবাণু থাকার কী আছে আমি জানি না। তারপরেও একটু ক্লিয়ার করলাম যে আমার অজানা, আপনারা জানাতে পারেন যে আমরা যেহেতু যে কোনো খাবার ধোয়ার আগে যদি সাবান দিয়ে আবার বেসিনটাকে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে খাবারটা ধুয়ে নিই, তাতে করে জীবাণুর কী আছে, থালাবাটিই তো ধুচ্ছি আমরা সাবান দিয়ে। তো এই তো এদিকে ঘর গোছানো কমপ্লিট করছে, আর আমি হচ্ছে আমগুলোকে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে জাস্ট আমগুলোকে গুছিয়ে রাখছি। আর রান্নাঘরে তো রান্না চলছে, যেই খাবারগুলো রেডি করে রাখছি, যদি মেহমান আগামী দিন আসে আমি অবশ্যই শেয়ার করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।